তো দেখেন আজকে হচ্ছে 21শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচ, অফলাইন অফলাইন অনলাইন দুইটাই অনলাইন ব্যাচের 16তম ক্লাস, ফৌজদারি কার্যবিধিরও 16তম ক্লাস। আজকে আমরা 401 ধারা থেকে শুরু করব, বাট তার আগে আহ এখানে 400 ধারাটা গতদিন যেখানে লেকচার শেষ করেছিলাম তারপরে একটা জায়গায় একটু 400 ধারাটা লেখেন। ধারা 400, 400 ধারা দিয়ে লেখেন যে আহ কোনো দণ্ড কার্যকর করার পরে, কোনো দণ্ড কার্যকর করার পরে উক্ত পরোয়ানা পরোয়ানাটি উক্ত পরোয়ানাটি উক্ত দণ্ড প্রদানকারী আদালতে ফেরত পাঠাতে হবে। উক্ত দণ্ড প্রদানকারী আদালতে ফেরত পাঠাতে হবে। Mode connected. বিষয়টা হচ্ছে যে যখন আমরা গতদিন পড়ছিলাম, আপনার হয়তো বা মনে আছে যে যখন কোনো দণ্ড দেওয়া হয়, এই দণ্ডটা ইস্যু করে হলো যে দণ্ড দেওয়ার পরে পরোয়ানা ইস্যু করবে যে আদালত দণ্ড দিছিল সেই আদালত। তারপরে আমরা পড়ছিলাম যে ওই পরোয়ানাটা ইস্যু করলো 383 ধারায়। আর জেলের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারে জানালো 384। আর যদি আটক রাখার দরকার হয় তাহলে জেলারে জানাবে 385। এখন যখন ধরেন একজন ব্যক্তিরে 5 বছরের কারাদণ্ড দিল, তো ওই জেলে গোপালগঞ্জের যে জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠালো এবং সেই সাথে সাথে জেলারেও পাঠাতে হবে, যেহেতু তারা গোপালগঞ্জ কারাগারে তারা কি রাখা হবে। তো 5 বছর পরে তো সে একদিন ছাড়া পাবে না, ছাড়া পাবে। ছাড়া পাওয়ার পরে ওই যে যে পরোয়ানাটা গোপালগঞ্জ জেলারের কাছে বা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেছিল, সে ওইটা আবার সিগনেচার করে যে তার সাজা কার্যকর করা হয়েছে, ভোগ করা হয়েছে, আজকে তাকে মুক্তি দেওয়া হলো। এই যে যে তার সাজা যে ভোগ করা হয়েছে, এই পরোয়ানাটা আবার যে আদালত দিছিল সেই আদালতে কি ফেরত পাঠালো। মানে আপনি অমুক তারিখে দণ্ড দিছিলেন, আজকে সেই দণ্ডটার মানে পরিপূর্ণ হয়ে গেছে, এখন সেটা কি পাঠাইছে, ফেরত পাঠাইছে। বুঝতে পারছেন? এটা এটা জি ভাই, অবশ্যই মানে এটা অপ্রাসঙ্গিক। জাস্ট মনে রাখেন যে ওই জায়গায় যে কর্মকর্তা আছে সে সত্যায়িত আদালতকে অবগত করা হবে যে তার দণ্ড কার্যকর করা হয়েছে, এই হচ্ছে কথা। শুধু এটা না, ধরেন যখন ওই আপনার 376 মৃত্যুদণ্ড অনুমোদন করলো, করার পরে এটা দায়রা জজের জানালো 379, নাকি দায়রা জজ কার্যকর করলো কততে, 381। ধরেন মৃত্যুদণ্ড যখনটা কার্যকর হয়ে গেল, তখন ওই পরোয়ানাটা, তাই ওই পরোয়ানা ওই জেল থেকে ওই পরোয়ানাটা আবার পাঠাবে কার কাছে, দায়রা জজের কাছে। কত দাঁড়ায়, 400 দাঁড়ায়, যে অমুকের মৃত্যুদণ্ড কি করা হয়েছে, কার্যকর করা হয়েছে। তো এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে কোনো দণ্ড কার্যকর হওয়ার পরে উক্ত পরোয়ানা প্রত্যার্পণ করার বিধান আছে কত দ্বারায়, 400 দ্বারায়। আর ওই পরোয়ানা প্রত্যয়ন মানে প্রত্যার্পণ, প্রত্যার্পণ মানে হলো ফিরিয়ে দেওয়া, এই প্রত্যার্পণের বিধানটা আছে কততে, 400 দ্বারায়। আর এটা, ধন্যবাদ, এটাই। আর কে কারে ফেরত পাঠাবে, যে কার্যকর করছে সে ফেরত পাঠাবে কোথায়, দণ্ড প্রদানকারী আদালত। ধন্যবাদ, এতটুকু জানলেই না। আচ্ছা, আমরা আজকে চলে আসি, দেখেন দণ্ড স্থগিত, মওকুফ বা হ্রাস, ধারা 401 থেকে 402। স্থগিতের ইংরেজি হচ্ছে সাসপেনশন, মওকুফের ইংরেজি হচ্ছে রেমিশন, এন্ড হ্রাস, হ্রাসের ইংরেজি হচ্ছে কমিউটেশন। দেখেন, বলে না যে অমুককে সাসপেন্ড করছে, সাসপেনশন, সাসপেনশনের বাংলা হচ্ছে কি, স্থগিত। মওকুফের ইংরেজি কি, রেমিশন, মওকুফ। আর হ্রাসের, হ্রাস 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 হচ্ছে কি, কমিউটেশন। জি। বাংলাদেশ সংবিধানের, আন্ডারলাইন করবেন, 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে বলেছে প্রেরোগেটিভ অফ মার্সি।
প্রেরোগেটিভ অফ মার্সি মানে হলো ক্ষমা প্রদর্শনের অধিকার। 49 নম্বর অনুচ্ছেদে আছে বাংলাদেশ সংবিধানের যে রাষ্ট্রপতি যে কোনো দণ্ড মওকুফ করতে পারে, হ্রাস করতে পারে। কত অনুচ্ছেদে? 49 অনুচ্ছেদে। 49 অনুচ্ছেদে বলা হয়েছে কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব বা বিরাম মঞ্জুর করার বা যে কোনো দণ্ড মওকুফ, আন্ডারলাইন করেন মওকুফ, মওকুফ মানে পুরোপুরি মাফ করে দেওয়া, স্থগিত মানে হচ্ছে যে দণ্ড খাটাটা কি করছে, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। সহজ বাংলায় বললে যে রাষ্ট্রপতি মওকুফ করতে পারে, স্থগিত করতে পারে, যা খুশি তাই করতে পারে। সংবিধানের কত অনুচ্ছেদে? 49। সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা ব্যতীত আন্ডারলাইন করেন ফৌজদারি কার্যবিধির 401 আর 402 ধারায় গোল দিবেন সরকারকেও একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। একটু বুঝেন, বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা এটা আছে কার? রাষ্ট্রপতি। আর এই ক্ষমা, এই সেম ক্ষমতা বাংলাদেশ সরকারের মানে নির্বাহী বিভাগেরও আছে। সেটা হলো ফৌজদারি কার্যবিধির 401 আর 402। মানে বোঝায় কি, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি যা যা পারে বাংলাদেশ সরকারও তাই তাই পারে 401 আর 402। বুঝেন কিনা? আচ্ছা, বাট ওখানে 49 অনুচ্ছেদে প্রয়োগ করতেছে কে? রাষ্ট্রপতি। আর এখানে করতেছে 401 আর 402 কে সরকার। আচ্ছা, আমরা একটু চলে আসি, তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 401-এ কি আছে এটা দেখবো। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় গোল দিবেন সরকার কোন দণ্ডিত আসামির দণ্ড কার্যকর, আন্ডারলাইন করেন, স্থগিত করতে পারে। আন্ডারলাইন করেন, দণ্ড কার্যকর স্থগিত বা সাসপেন্ড করতে পারে। স্থগিত বা কি? সাসপেন্ড। বা শাস্তির সম্পূর্ণ বা যে কোনো অংশের গোল দেবেন মওকুফ বা রেমিট করতে পারে। মওকুফ বা রেমিট। তাহলে 401 ধারায় সরকারের দুইটা ক্ষমতা আছে, কোন দণ্ড স্থগিত করতে পারে বা কোন সাজা টোটালি কি করতে পারে, মওকুফ করতে পারে। ধরেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে যখন দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডবিধির 409 ধারায় 5 বছর কারাদণ্ড দেওয়া হলো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, তখন তারে, তার দণ্ড স্থগিত করলো 401 ধারায় কে? সরকার। ওই যে 1 বছর না 2 বছর কাটার পর তার দণ্ড স্থগিত করে তারে বাসায় পাঠাইছে আর কি। তো বিগত সরকার থাকাকালে অনেক সময় বলা হয়েছে যে আমাদের যতটুকু করার ছিল আমরা করছি, আমরা স্থগিত করছি, এখন তারে মওকুফ করবে কি করবে না এটা হলো আদালতের ক্ষমতা। বলেন তো এটা সত্য কিনা? সরকার ইচ্ছা করলে যে ধারায় স্থগিত করতে পারছে সেই ধারায় কি মওকুফ করতে পারে। তাহলে যে ধারায় সরকার স্থগিত করতে পারে সেই ধারায়ও কি মওকুফ করতে পারে। এবং এই ধারাটা হলো কত? 401 ধারা। ধন্যবাদ। নির্বাহী বিভাগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সরকার বলতে কারে বোঝায় বলেন? সরকার বলতে যে প্রতিটা মন্ত্রণালয় আলাদা। যদি আপনার শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ডিসিশন দেয়, দেবে কে? শিক্ষা, শিক্ষা রিলেটেড শিক্ষা মন্ত্রণালয়। পুলিশ রিলেটেড কিছু দিলে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরকম, বুঝতে পারছেন? বিচার রিলেটেড কিছু হইলে আইন সংসদ, ওই যে মন্ত্রণালয় আছে এটা। আচ্ছা, তো নির্বাহী বিভাগ বলে জায়গা বলবেন যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সিগনেচার করছে যে নির্বাহী ক্ষমতা বলে তারে মওকুফ করা হলো। যাই হোক, তাহলে আমার 401 মনে রাখবো দুইটা জিনিস দিয়ে, স্থগিত আর কি মওকুফ। স্থগিতের ইংরেজি সাসপেন্ড আর মওকুফের ইংরেজি রেমিট। ধন্যবাদ। অপরদিকে 402 দেখেন, অন্যদিকে বলতেন সরকার 402 ধারায় আন্ডারলাইন করেন দণ্ড হ্রাস বা পরিবর্তন করে কোনো অন্য কোনো দণ্ড দিতে পারে। একটা জিনিস যদি লক্ষ্য করেন, 401-এ দুইটা ক্ষমতা ছিল, হয় স্থগিত করবে না হলে মওকুফ করবে। সম্পূর্ণ মওকুফ করতে পারে, আংশিকও মওকুফ করতে পারে। মওকুফ মানে কি ওই অংশটুকু তার আর ভোগ করা লাগবে না। আর 402-এ বলছে হ্রাস বা পরিবর্তন। হ্রাস বা পরিবর্তন মানে হলো ধরেন কাউরে সশ্রম কারাবাস দিছিল, সরকার তারে সেটারে কি করতে পারে, বিনাশ্রম দিতে পারে। বা কাউরে কারাদণ্ড দিছিল ধরেন 10 বছর, সেটা হ্রাস কমাইতে পারে কত বছর? হ্যাঁ, যাই হোক, তাহলে আমি
402 মনে রাখবো। হ্রাস বা পরিবর্তন, বা আর একটা বাংলাও বলা যেতে পারে রূপান্তর। রূপান্তর যাই হোক না কেন, এবং এটার ইংরেজিতে কি বলে? কমিউটেশন। 402 ধারায় সরকার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাসকে বিনাশ্রম কারাবাসে হ্রাস করতে পারে। তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে রাষ্ট্রপতি 409 49 অনুচ্ছেদে যা পারে বাংলাদেশ সংবিধানের, সরকার তাই পারে ফৌজদারি কার্যবিধি 401 আর 402। 401 পারে উনি স্থগিত বা মওকুফ, স্থগিতের ইংরেজি সাসপেন্ড, মওকুফ হচ্ছে রেমিট। আর 402 এ পারে কি কোন হ্রাস বা ধন্যবাদ। এরপরে দেখেন 401 বা 402 ধারায় সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, বল দিবেন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই একই ক্ষমতা প্রয়োগ করতে পারে। ধারা 402 ক, ধারা 402 ক। রাষ্ট্রপতি শব্দটা বলতেন, মৃত্যুদণ্ড বলতেন, রাষ্ট্রপতি শব্দটা বলতেন। শুনেন, বুঝেন নাই, আমি একটু ব্যাখ্যা দিই। যে রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের অধিকার বাংলাদেশের 3টা আইনে উল্লেখ আছে। এক, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 49, 49, উনি যে কোনো কিছু ক্ষমা করতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড হোক, মৃত্যুদণ্ড হোক, 10 দিন কারাদণ্ড হোক, অর্থদণ্ড হোক, যা খুশি তাই ক্ষমা করতে পারে, মানে ওনার ক্ষমতা অসীম। ফৌজদারি কার্যবিধির 402 ক, ফৌজদারি কার্যবিধির কত? 402 ক। বাট ফৌজদারি কার্যবিধির 402 কতে রাষ্ট্রপতির ক্ষমতা লিমিটেড। উনি 402 কতে শুধু ক্ষমতাটা প্রয়োগ করতে পারে যদি ওই সাজাটা হয় কি মৃত্যুদণ্ড। বুঝেন কিনা? বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে ওনার ক্ষমতা কি? অসীম। কিন্তু ফৌজদারি কার্যবিধির 402 কতে ওনার ক্ষমতা কি? উনি শুধু তখনই 402 কতে প্রয়োগ করতে পারে যদি দণ্ডটা হয় কি দণ্ড? বুঝেন কিনা? এছাড়া দণ্ডবিধির 55 ক, দণ্ডবিধির কত ক? 55 ক দ্বারাই রাষ্ট্রপতির ক্ষমতাও অসীম, সংবিধানের মতো। সংবিধানের 49 যেরকম, দণ্ডবিধির 55 কতেও কি সেরকম। বাট শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির যে আপনার কত দ্বারা 402 ক, এটাতেও উনি প্রেরোগেটিভ অফ মার্সি আছে, বাট উনি শুধুমাত্র এটা প্রয়োগ করতে পারে কখন বলেন? মৃত্যুদণ্ডে। মওকুফ করতে পারে, স্থগিত করতে পারে, রাষ্ট্র পরিবর্তন সবকিছু পারে, জি। বাট মূল দণ্ডটা হইতে হবে কি? মৃত্যুদণ্ড। জি না, জেল হইলে ইসে অনুযায়ী পারবে না। আপনার 402 কতে তো মৃত্যুদণ্ড ছাড়া পারবে না। জি, হ্যাঁ, জি। তো এই যে যে ধরেন যে সরকার, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে ধরেন ওই আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাজা বাতিল করা হয়েছে, বা খালেদা জিয়ার বাতিল করছে, এটা যদি নির্বাহী বিভাগ করে, তাহলে তারা করছে কততে? এটা নির্বাহী বিভাগ করে নাই, কারণ ওই মুহূর্তে তো আর নির্বাহী বিভাগ ছিল না। রাষ্ট্রপতি করছে কততে? 49 অনুচ্ছেদে। কততে বলেন? 49। আর যদি নির্বাহী বিভাগ করতো তাহলে কততে? 401-এ। যেহেতু বাতিল করছে, বাতিল মানে কি মওকুফ করছে, তাহলে মওকুফটা তো করতে পারে ফৌজদারি কার্যবিধির কত দ্বারাই? 401। বুঝতেন? বলেন। হুম। হ্যাঁ পারবে তো, পারবে না কেন? সেটা তো পারবে, কিন্তু আপনার সেটা তো সংবিধান অনুযায়ী করলো। কিন্তু সে যদি রাষ্ট্রপতি যদি বাংলা ফৌজদারি কার্যবিধি অনুসারে ক্ষমতা প্রয়োগ করতে চায়, তাহলে ওনার ক্ষমতাটা লিমিটেড 402 ক। এখন আপনার প্রশ্ন হলো যে তা আমি ফৌজদারি কার্যবিধিতে না করে সংবিধানে করব, সেটা সে যে জায়গা খুশি সে জায়গা করুক, সেটা হলো পরের বিষয়, কিন্তু ফৌজদারিতে ওনার ক্ষমতা কি? সীমিত। এটা হলো কথা। বুঝতে পারছেন? সাধারণত, শুনেন শুনেন, সাধারণত এই যে যে ক্ষমা প্রার্থনার অধিকার, এটা কখনো ফৌজদারি কার্যবিধি অনুসারেও করে না, দণ্ডবিধি অনুসারেও করে না। করলে কত সংবিধান অনুসারেই করে। বাট আপনার তো এটা কি করতে হবে? জানতে হবে। এই আর কি। তো
তো আপনি এখানে লিখতে পারেন, যাতে আপনারা অলরেডি অথবা লিখছেন যে প্রেরোগেটিভ অফ মার্সি বা ক্ষমা প্রদর্শনের অধিকার, এটা সংবিধানের আছে কত আর্টিকেল 49, আর সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির আছে 402 ক, আর পেনাল কোডের আছে কত 55 ক। তবে এই তিনটা জায়গার ভিতরে ওনার ক্ষমতা কম কোন জায়গা বলেন তো? কম আছে ফৌজদারি ফৌজদারি 402 ক। কার্যবিধি 402 ক। জোর বেড়ে গেছে আরিফ সাহেবের। তাও কম কম মৃত্যুদণ্ড আসলটা। আচ্ছা দেখেন, আমরা চলে আসি দণ্ডবিধির অধীন দণ্ড হ্রাসের ক্ষমতা। দণ্ডবিধির অধীন দণ্ড হ্রাসের ক্ষমতা এখন 54 ও 55, 54 আর 55। আপনি, আমরা একটা কথা বলি শুনেন, সেটা হচ্ছে যে ওই মরিয়ম বৈদ্য যে আমার কাছে পড়ে, উনি কিন্তু আমার কাছে পড়তে আসছিল অনুরোধ করিয়া, আমি ওনারে পড়াবো না। ওনার অনেক লোকজন ছিল, অনুরোধ করে পড়তে। আর এই জায়গা যারা রেগুলার পড়াশোনা করে, এরা দেখবেন যে পরীক্ষায় যেভাবে ভালো পারবেন, হঠাৎ করে নতুন কেউ এসে যদি আমাকে প্রশ্নে পরীক্ষা দেয়, দেখবে কি তার মানে তার হচ্ছে না, কেরা বেড়া শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জায়গা প্রশ্নের সাথে খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। দেখেন, তো আমরা অন্যদিকে দেখেন, দণ্ডবিধির 54 ধারায় বল দিবেন সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে, এটা বললেন সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে উল্লেখিত যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারে। আন্ডারলাইন করেন, আমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে দণ্ডবিধির কত ধারায় সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে, কত ধারায়? 54 ধারায়। এবং এই জায়গা সরকারের কিন্তু মৌকুফের কোনো ক্ষমতা নাই, উনি শুধু কি করতে পারে, হ্রাস। অর্থাৎ মৃত্যুদণ্ডটা কমায় যাবজ্জীবন কারাদণ্ড দিল বা 10 বছর কারাদণ্ড দিল, কিন্তু দণ্ডবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড হ্রাস করার কোনো ক্ষমতা কি মানে টোটালি মৌকুফ করার কোনো জিনিস কি এখানে আছে বলেন? তাই পরেরটা দেখেন, ও দণ্ডবিধির 55 ধারায় গোল দিবেন সরকার যাবজ্জীবন কারাবাসকে অনধিক গোল দিবেন 20 বছর কারাদণ্ড দিতে পারে। যাবজ্জীবন কারাদণ্ডকে কয় বছর? 20। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমার এতটুকুই মনে রাখতে হবে যে যদি বলে যে দণ্ডবিধি অনুসারে সরকার কোনো দণ্ড মওকুফ করতে পারে কিনা, দণ্ডবিধি অনুসারে কিন্তু মওকুফের কোনো সুযোগ নাই। উনি মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে কততে? 54 ধারায় দণ্ডবিধির। আর যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে কততে? 55। দণ্ডবিধি অনুযায়ী, দণ্ডবিধি অনুসারে স্থগিত করার সুযোগ নাই। দেখেন, স্থগিত করার সুযোগ আছে নাই, শুধু কি করতে পারে, হ্রাস করতে পারে। তাহলে আমি, আমাদের পড়া এই জায়গা শেষ, নিচে যা আছে আমি যা বললাম তাই। তাহলে আমাদের দণ্ড হ্রাস বা পরিবর্তন বা মওকুফের কতগুলা ধারা আছে, আমরা একটু তুলনামূলক আলোচনা করি। দেখেন, প্রথমে আছে প্রেরোগেটিভ অফ মার্সি, মানে ক্ষমা প্রদর্শনের অধিকার রাষ্ট্রপতির আছে সংবিধানের 49 অনুচ্ছেদ, ফৌজদারি কার্যবিধির 402 ক, আর দণ্ডবিধির 55 ক। তো এই তিন জায়গার মধ্যে সংবিধানের 49 অনুচ্ছেদ আর দণ্ডবিধির 55 ক, এই এই জায়গায় ওনার ক্ষমতাও অসীম। আর ফৌজদারি কার্যবিধির 402 ক উনি শুধু ওই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। কথা ক্লিয়ার? রাষ্ট্রপতির ছাড়াই আসলাম। আচ্ছা, রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদে যা যা পারে, বাংলাদেশ সরকার মানে নির্বাহী বিভাগ ফৌজদারি কার্যবিধির 401 402 ধারায় তাই তাই পারে। তবে 401-এ পারে স্থগিত বা মওকুফ, উনি টোটালি মওকুফ করতে পারে বা আংশিক অংশ মওকুফ করতে পারে। সাসপেনশন আর রেমিশন, ঠিক আছে, সাসপেন্ড আর রেমি 401। 402 আসেন, 402-এ হচ্ছে আপনার, এখানে বলা আছে যে সরকার কোন দণ্ড বা হ্রাসকে হ্রাস করতে পারে বা রূপান্তর করতে পারে বা কমাতে পারে, ইংলিশে বলে কমিউটেশন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ক্লিয়ার হলো। এখন যদি বলে যে দণ্ডবিধিতে এরকম হ্রাস পরিবর্তনের কোনো বিধান আছে কিনা, হ্যাঁ আছে। সরকার পারে 54-তে আর 55-তে। 54-তে উনি হ্রাস করতে পারে কি, মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ড দিতে পারে। আর 55-তে পারে হচ্ছে কি, এই হচ্ছে কথা, আর কোনো কথা নাই। এতটুকু যদি জানেন, এই যে নিচে অনেক আলোচনা করছে, এগুলো আপনার সব ক্লিয়ার। আমরা একটু পড়ি তারপরও দেখেন। ধরেন বর্তমানে যে লিখিত প্রশ্ন হয়, গতবার আপনাদের প্রশ্ন আসছিল বোবা সাক্ষী। বোবা সাক্ষী তো আপনার 2 লাইনের জিনিস,
কারণ আপনি ওই 2 লাইন লিখলে তো আমার হবে না, ওই যে বোবা সাক্ষীরে টাইনে টুনে ওরে কথা বলানো শিখাইতে হবে খাতায়। বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে কি, যে বোবা সাক্ষী আছে 119 ধারায়, তো বোবা সাক্ষীর আগে কারা কারা সাক্ষ্য প্রদান করতে পারে ওই জায়গায় 118, 19 এগুলাও একটু আলোচনা করে দিতে হবে। ঠিক একই ভাবে ধরেন পরীক্ষায় প্রশ্ন আসলো, লিখিত পরীক্ষায়, যে ফৌজদারি কার্যবিধি অনুসারে দণ্ডরাজ বা পরিবর্তন সংক্রান্ত বিধান আলোচনা করুন। তাহলে আপনার যদি জানা থাকে, আমি যদি মোটামুটি জানি যে দণ্ড হ্রাস পরিবর্তন সরকার পারে অমুক অমুক দ্বারাই, রাষ্ট্রপতি পারে অমুক দ্বারাই, দণ্ডবিধির আছে অমুক অমুক দ্বারাই, তাহলে এই জিনিস লিখতে গেলে কিন্তু 10-12 মিনিট এমনি হয়ে যাবে। তো এই কারণে বিষয়টা হচ্ছে এখনকার পরীক্ষা হচ্ছে যে আপনি জেনে যাবেন ঠিক আছে, একটা নির্দিষ্ট একটা মানে ফ্রেমওয়ার্কের মধ্যে আমি প্রিপারেশন নিয়ে যাবো, কিন্তু ওই জায়গা থেকেই যে আমার কমন পড়বে বিষয়টা তা না। আমি জীবনে যা প্রিলিতে পড়ছি, রিটেনের সময় পড়ি নাই, ওই জিনিসও আমার লিখিত পরীক্ষার সময় আসতে পারে, তখন ওই ধারণাটুকু দিয়ে আমার কি করে আসতে হবে, লিখে আসতে হবে। ধন্যবাদ। দেখেন, দণ্ডবিধির 54-55 ধারায় সরকারকে দণ্ড কার্যকর করা স্থগিত বা মওকুফের কোনো ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সরকারকে দণ্ড কার্যকর স্থগিত বা মওকুফের ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন কোন অভিযুক্ত দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে সরকারের কাছে আবেদন করলে সরকার 401 ধারায় তার শাস্তি মওকুফ করতে পারে নাকি? 401-এই তো মওকুফ করে। বিভিন্ন জাতীয় দিবসে সরকার অনধিক সরকার অনেক দণ্ডিত ব্যক্তির দণ্ড মওকুফ করে, আবার সরকার কোনো দণ্ডিত আসামির দণ্ড স্থগিত করে আসামিকে 401 ধারায় মুক্তি দিতে পারে। খালাদা জিয়ারে দিছিল 401 ধারায় মুক্তি, কিন্তু দণ্ডবিধির 54-55 ধারায় সরকার কোনো আসামিকে মুক্তি দিতে পারে না। 54-55 ধারায় শুধু কি পারে, কমাতে পারে বা রূপান্তর করতে পারে। দেখেন, দণ্ড হ্রাসের ক্ষেত্রে দণ্ডবিধির 54-55 ধারায় সরকারকে প্রদত্ত ক্ষমতা কি সীমিত, কারণ 54 ধারায় শুধুমাত্র আন্ডারলাইন করবেন মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। এইভাবে প্রশ্ন আসবে যে দণ্ডবিধির 54 ধারায় কোনটা হ্রাস করতে পারে, মৃত্যুদণ্ড, বা বলবে যে দণ্ডবিধির 54 ধারায় সরকার কি হ্রাস করতে পারে, মৃত্যুদণ্ড। 55 ধারায় শুধুমাত্র যাবজ্জীবন কারাবাস হ্রাস করতে পারে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির 402 ধারায় দণ্ড হ্রাসের ক্ষেত্রে সরকারের ক্ষমতা অসীম, কারণ 402 ধারায় সরকার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস, সশ্রম কারাবাসকে বিনাশ্রম কারাবাসে হ্রাস করতে পারে। যেমন মৃত্যুদণ্ড হ্রাস করে 10 বছর করতে পারে, বা 7 বছরের দণ্ড হ্রাস করে 3 বছর করতে পারে, কিন্তু দণ্ডবিধির 54 ধারায় শুধুমাত্র মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো কারাদণ্ড দিতে পারে, বা 55 ধারায় যাবজ্জীবন কারাবাসকে কমিয়ে অনধিক 20 বছর করতে পারে। হ্যাঁ। ধন্যবাদ। তাহলে দেখেন, আমরা একটু পড়ায় ফিরি। কারিগরি ত্রুটির কারণে আমরা বিচ্ছিন্ন ছিলাম। দেখেন, দণ্ডবিধির 54 ধারায় মৃত্যুদণ্ড বা 55 ধারায় যাবজ্জীবন কারাবাস ব্যতীত সরকার অন্য কোনো দণ্ড হ্রাস করতে পারে না। এই জায়গা যতই পেঁচাক না কেন, আপনি যদি মোটামুটি এটা সম্পর্কে অবগত থাকেন যে রাষ্ট্রপতি কি কি পারে, এত এত ধারায় বিস্তারিত ব্যাখ্যা করলাম। সরকার পারে ফৌজদারি কার্যবিধি 401, 402, আর সরকার দণ্ডবিধিতে কিন্তু কোনো মওকুফ করতে পারে না, শুধু হ্রাস করতে পারে। 54-তে হ্রাস করতে পারে মৃত্যুদণ্ড, 55-তে হ্রাস করতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। এতটুকু মনে রাখলেই হবে। 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, দেখেন, যে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ কোনো দিবসে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় দণ্ড মওকুফ করতে পারে। অ্যাকচুয়ালি এই জায়গা মওকুফের বিধান আছে 401-এ। তো প্রশ্নকর্তা যখন প্রশ্ন করতে বসছে তখন তো না 401 আর 402 মনে নাই, যে কোনটাই মওকুফ আছে খোঁজার দরকার নাই, 401 আর 402 একসাথে দিয়ে দিই। ওকে, তাহলে আমি আমার ব্যাখ্যা দিলাম। তো এই জায়গায় 401 আর 400 কি হবে, 2। বাট যদি স্পেসিফিক্যালি বলতো তাহলে কত হতো বলে, 401। ধন্যবাদ। বাংলা সিনেমায় দেখছেন না, যখন নায়করে কারাদণ্ড দিয়া সিনেমার শেষে বললো যে তাহলে বিশেষ ক্ষমা করা হলো। তো সরকার যদি করে তাহলে হলো 401-এ, আর রাষ্ট্রপতি করলে কততে, 49-এ। আর রাষ্ট্রপতি যদি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যদি ফৌজদারি কার্যবিধি টানেন তাহলে কত, 402 ক। এই সলিমুল্লাহ বলেন তো ভাই, যে ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধন করা হয় কত সালে? কবের 59 সাল, 1859? আচ্ছা, 1859 সালে তো ফৌজদারি কার্যবিধি ছিল না, আর আপনি সেটা সংশোধন করতেছেন। সর্বশেষ সংশোধন করা হয় ফৌজদারি কার্যবিধি কত সালে? প্রশ্ন বুঝে নাই উনি এখন। বাংলাদেশে যে ফৌজদারি কার্য, মিতা বলেন কত সালে?
2012 সালে সর্বশেষ সংশোধন করা হয় কত দ্বারা জানেন? 11-4। 11-4 যে জায়গা বলছে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের আসন কোথায় হবে। ঠিক। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি ভাই। বুঝেন নাই অনলাইন অফলাইনে 401 402 49 অনুচ্ছেদ বুঝেন নাই কেউ আছেন? থাকলে জিজ্ঞাসা করেন। 1 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী সরকার কোনো দণ্ডিত আসামির দণ্ড স্থগিত, সাসপেন্ড বা মকুব করতে পারে, রেমিট করতে পারে? কত ধারায়? 401। 2 নম্বর দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী সরকার কোনো দণ্ডিত আসামির দণ্ড পরিবর্তন বা হ্রাস করতে পারে? কত বলেন? 402। 4 নম্বর প্রশ্নটা দেখেন, 4 নম্বর, ফৌজদারি কার্যবিধি 400 ধারা অনুযায়ী দণ্ড কার্যকর করার পর পরোয়ানাটি কোথায় পাঠাতে হবে? যে আদালত পরোয়ানাটা ইস্যু করেছিল সেই আদালতে। ধন্যবাদ। তো যা পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা 403-এ চলে আসবো। ধারা 403, দোবারা সাজার নীতি, আন্ডারলাইন করেন, প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্টি। দোবারা সাজার নীতি এই বিধানটা মানে একবার যার বিচার হয়ে গেছে, বিচারে যা আমাদের ফৌজদারি মামলায় যদি কোনো ব্যক্তিরে বিচার করে হয় তারে দণ্ড দিছিল অথবা খালাস দিছিল, পরবর্তীতে ওই সেম অপরাধ নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয়বার যদি মামলা করে, দ্বিতীয় মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তো এটাই বলে হচ্ছে আপনার দোবারা সাজার নীতি। তবে আমার খেয়াল রাখতে হবে এটা প্রযোজ্য শুধুমাত্র খালাস অথবা দণ্ড, অব্যাহতির ক্ষেত্রে প্রযোজ্য না, মুক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দণ্ড অথবা। আচ্ছা, এই বিধান, এই ডাবল জিওপার্টি বিধান, এটা আমাদের আরো বেশ কয়েকটা আইনে আছে। ফৌজদারি কার্যবিধি ছাড়া আরো বেশ কয়েকটা আইনে আছে। কি কি? আমরা সর্বপ্রথম মনে করি যে ফৌজদারি কার্যবিধি 403, দেওয়ানি কার্যবিধির 11, যেটার নাম হচ্ছে রেস জুডিকাটা। রেস জুডিকাটা। তারপরে সাক্ষ্য আইনের 40 ধারা। সাক্ষ্য আইনের 40 ধারা। তারপরে আমাদের সংবিধানের আছে 35(2) অনুচ্ছেদ, বাংলাদেশ সংবিধানের 35(2) অনুচ্ছেদ। তারপরে আছে আমার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা। কত ধারা? 29 ধারা। এবং সবশেষ আছে দ্য জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897-এর 26 ধারা। জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897-এর কত ধারা? 26 ধারা। তো আমরা একটু পড়ি দেখেন, 403 ধারা থেকে পড়া শুরু করি। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এই 403 থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। ফৌজদারি কার্যবিধিতে যে 20টা নাম্বার, 20টা মার্ক আসে, 20টা প্রশ্ন আসে, এই 20টার ভিতরে একটা থাকবে 403 থেকে। দেখেন, একবার খালাস বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। নীতি সমূহ দেখেন যে ফৌজদারি কার্যবিধির 403 ধারার অধীন নিম্নলিখিত নীতিসমূহ আলোচনা করা হয়েছে। আন্ডারলাইন করেন, দোবারা সাজা বা ডাবল জিওপার্টি, বা পূর্বে খালাসপ্রাপ্ত অ্যাট্রেফোয়েস অ্যাকুইট বা পূর্বে দণ্ডপ্রাপ্ত অ্যাট্রেফোয়েস কনভিক্ট, বা একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যায় না, নেমো ডিবেট ভিস ভেক্সারি নীতি। তো আপনি এই 3টা জিনিস মনে রাখতে হবে। যদি বলে এইভাবে প্রশ্ন আসলো, একটু কঠিন হলো, যে নেমো ডিবেট ভিস ভেক্সারি নীতিটি কত ধারায়, ফৌজদারি কার্যবিধির কত ধারায় প্রতিফলিত হয়েছে? 403 ধারা। অথবা বললো যে নেমো ডিবেট ভিস ভেক্সারি বলতে নিচের কোনটিকে বোঝায়? অর্থ থাকবে যে একই বিষয়ে কাউকে কয়বার করা যাবে না? দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না। অথবা যদি বলে অ্যাট্রেফোয়েস অ্যাকুইট, আপনি এই অ্যাকুইট মানে হচ্ছে অ্যাকুইটাল মানে খালাস না, তাহলে অ্যাট্রেফোয়েস অ্যাকুইট মানে কি? পূর্বে খালাস প্রাপ্ত, পূর্বে দণ্ডপ্রাপ্ত। অ্যাট্রেফোয়েস কনভিক্ট, কনভিকশন মানে কি? দণ্ড। 1 নম্বর দেখেন, দোবারা সাজা ডাবল জিওপার্টি, তাহলে এই সবগুলা নীতি প্রতিফলিত হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন? 403 ধারায়। দেখেন, মূলত উপরে উল্লেখিত নীতিসমূহ একই। 403 ধারায় বলা হয়েছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বা দ্বিতীয়বার বিচার করা যাবে না। পার্সন ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড নট টু বি ট্রাইড ফর সেম অফেন্স টুয়াইস। 403 ধারা নেমোটিভেট ভিস ভেক্সারের নীতির উপর প্রতিষ্ঠিত, যার অর্থ হলো কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচারাধীন করা যাবে না যার জন্য একবার তাকে চার্জে আনা, এটা আন্ডারলাইন করেন, চার্জে আনা হয়েছিল।
অব্যাহতি দেয় চার্জ গঠন করার আগে না পরে? চার্জ গঠনের আগে, চার্জ গঠনের আগে। তাহলে অব্যাহতির ক্ষেত্রে কিন্তু 403 প্রযোজ্য না, মানে যারা একবার অব্যাহতি দিল ওই একই বিষয় নিয়ে তারে আবার দ্বিতীয়বার মামলা করা। আপনারা ধরেন, আমি একটা কাহিনী বলি, বিষয়টা একটু ধরেন আরিফ সাহেব রে একটা হত্যা মামলায় ওনারে যাবজ্জীবন কারাদণ্ড দিছে। কারণ আরিফ সাহেবের বিরুদ্ধে অভিযোগ আসছে উনি দিন এসে মেরে ফেলছে। তা আরিফ সাহেবরে যাবজ্জীবন কারাদণ্ড দিল। উনি যাবজ্জীবন কারাদণ্ড ধরেন ওনারে, উনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে 30 বছর পর বের হয়েছে। বের হয়ে পর দেখলো যে দিনেশ হেঁটে বেড়াচ্ছে, কোর্টে আসতেছে রেগুলার। মানে যারে হত্যা করার জন্য ওনার কি হলো, এই ওনার যাবজ্জীবন কারাদণ্ড হলো, পরে দেখা গেল যে উনি দিনেশ কি মারা যায় না, দিনেশ মারা যায়নি। তো তখন আরিফ সাহেব বললো যে আরে তোর জন্য আমার জীবনের এতকাল নষ্ট হয়ে গেল, তাইলে যে সাজা খাটলাম সেটার আগে হালাল করে নি। তো দিনের সময় মনে করেন ওই সময় তারে আবার গোপালগঞ্জে যে কোর্ট প্রাঙ্গনে বকুলতলায় ধরেন তারে মেরে ফেলছে আরিফ সাহেব। তা বলেন তো এখন আরিফ সাহেবের বিরুদ্ধে দ্বিতীয়বার বিচার করা যাবে কিনা? শুনেন, এটা তার বিরুদ্ধে আবার দ্বিতীয়বার বিচার করা যাবে, কারণ আগের ঘটনার এই ঘটনা এক না। এটা আবার কি নতুন একটা ঘটনা। এখন আপনি আবার বলতে পারেন যে স্যার আগে তো অমুকই মারার কথা ছিল, সে মারার কথা থাকলো, এই যে যে দিনেশ আপনি মারতেছেন এটা একটা নতুন ঘটনা হিসেবে বিবেচিত হবে, এবং এই এই কারণে আপনার বিরুদ্ধে আবার নতুন করে অভিযোগ আনা দায়ের করা, মানে তার বিরুদ্ধে নতুন করে মামলা করে বিচার করা যাবে। এখন আবার আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন তাহলে এর আগে যে আমি খাটলাম তার কি হবে? নসিব, ধন্যবাদ। এটা ছাড়া সে যদি সে আবেদন করতে পারতো যে আমারে শুধু শুধু কাটানো হয়েছে, আমি ক্ষতিপূরণ চাই, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের কাছে আমি কি চাই, ক্ষতিপূরণ চাই, এই মামলা সে করতে পারতো। আচ্ছা, এর একটা জি, রাষ্ট্র দিবে, সরকার দিবে। জিয়ার মামলায় কারাদণ্ডটা দিচ্ছে কে? রাষ্ট্র। দেখেন এখন আপনারা একটা সিনেমা দেখবেন, নামই হচ্ছে ডাবল জিও পার্টি। ডাবল জিও পার্টি এটার বিষয়বস্তু, ওই সিনেমায় এই ধারার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা কি? ওই জায়গায় দেখাইছে যে যারে হত্যা করছিল তার কারাদণ্ড প্রাপ্ত হয়েছে, পরে যখন দেখলো যে সে বেঁচে আছে তারে আবার মেরে ফেলছে, মেরে ফেলানোর পর তার আর কোনো সাজা টাজা হয় না। কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাখ্যা কিন্তু এটা না, যদি তারে আবার মারে তারে আবার নতুন করে কি করা যাবে, বিচার করা যাবে। ধন্যবাদ। এখন আমরা চলে আসি শর্ত সমূহ। দেখেন শর্ত সমূহ 403 ধারায় উল্লেখিত নীতি প্রযোজ্য করতে হলে গোল দেবেন, তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। কি কি আমরা একটু দেখি। যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধে চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে। মানে তারে যে অপরাধের, যদি ধরেন 379 ধারায় চার্জ গঠন করা হয়েছিল, বিচারও করছে কি 379 ধারায়, উক্ত বিচার অবশ্যই গোল দেবেন এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক হতে হবে। এটা বললেন, গুরুত্বপূর্ণ কথা। এখতিয়ার সম্পন্ন আদালত মানে বুঝেন, ধরেন একজন রে দেওয়ানি মামলা একবার বিচার হয়ে গেছে, একটা বিষয় নিয়ে দেওয়ানি মামলায়, ধরেন একটা হত্যা মামলায় আপনি দেওয়ানি আদালতে করছিলেন, দেওয়ানি আদালত ক্ষতিপূরণ, দেওয়ানি মামলায় তো আপনি শাস্তি, আসামির শাস্তি দেওয়া যাবে না, দেওয়ানি আদালতে কি করা যায়, ক্ষতিপূরণ আদায় করছেন। পরে আইসা আবার এই যে যে হত্যা মামলা চলতেছিল, এখন হত্যা মামলার সময় যায় সে যদি বলে যে ওনার আমার তো বিচার একবার হয়ে গেছে, এই বিচার তো এখতিয়ার সম্পন্ন, ওটা কি ফৌজদারি আদালত করছে? না, এটা করছে কে? দেওয়ানি আদালত। তাহলে দেওয়ানি আর ফৌজদারি কিন্তু সময় এখতিয়ার সম্পন্ন আদালত না। বুঝেন কিনা? অথবা ধরেন জজ কোর্টের একজন আসামি, ধরেন জজ কোর্টে চাকরি করে একজন স্টাফ, সে ধরেন আহ এয়া বাবা হিরোইন সহ ধরা খাইছে। তো ধরা খাওয়ার সাথে সাথে পুলিশ তারে মানে জজ কোর্ট থেকে তারে কি করে, চাকরিচ্যুত করে না ভাই? চাকরিচ্যুত করে। এবং পরবর্তীতে দেখা গেল যে চাকরিচ্যুত করে তারে একেবারেই বরখাস্ত করে দিছে চাকরি থেকে। এখন ফৌজদারি মামলায় যদি তারে শাস্তি দিতে যায়, সে যদি বলে যে আমার তো একবার সাজা হয়ে গেছে, আমার তো চাকরিতে চ্যুত করছে, তাহলে আবার আমার ফৌজদারি আদালতে একবার যেহেতু বিচার হয়ে গেছে, আবার ফৌজদারি আদালতে কেন বিচার করবে? এটা বলা যাবে না। কেন যাবে না? ওইটা তো তার বিরুদ্ধে কি অ্যাকশন নেছে, বিভাগীয় অ্যাকশন নেছে, তো ওইটা। আর এই ফৌজদারি আদালত কিন্তু সময় এখতিয়ার সম্পন্ন আদালত না। বুঝেন কিনা? আচ্ছা, তারপরে দেখেন বিচারে অবশ্যই আন্ডারলাইন করেন
খালাসের বা দণ্ডের আদেশ থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই কিসের? খালাস মানে অ্যাকুইটাল, দণ্ড মানে কি কনভিকশন। খালাসের অথবা দণ্ডের আদেশ থাকতে হবে। আচ্ছা, আমরা একটু চলে আসি যে 403 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না। 403 ধারা বা দোবারাসতা ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে না। দেখেন, অভিযোগ খারিজ করে যদি কোনো ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়, ওই যে 203 ধারায় যদি খারিজ করে, তাহলে খারিজের ক্ষেত্রে এটা কি প্রযোজ্য না। 249 ধারার অধীন মামলার প্রক্রিয়া বন্ধ করে যদি কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়, 249 ধারা তো ভোলার কথা না, এই 2 দিন আগে পড়ছি। ম্যাজিস্ট্রেট আদালত যদি মামলার কার্যক্রম বন্ধ করে কাউরে মুক্তি দেয়, সেই ক্ষেত্রে আবার নতুন মামলা করা যায়, আমরা পড়ছিলাম। তারপরে দেখেন, কোনো কারণে আসামিকে আমরা একটু পড়ি, দেখেন যে 403 ধারায় দোবারা সাজি বা ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে না। অভিযোগ খারিজ করে যদি কারো অব্যাহতি দিয়ে দেয়, আমরা জানলাম 249 ধারা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর কোনো কারণে আসামিকে কি দেওয়া হলে অব্যাহতি দেওয়া হলে, যেহেতু উপর উল্লেখিত অব্যাহতি বা মুক্তি 403 ধারার অধীন খালাস বলে গণ্য হবে না, তাই উক্ত ক্ষেত্রে 403 ধারা দোবারা সাজা বা ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে না মানে হলো এই জায়গা এই অব্যাহতি দিলে, খারিজ করলে তার বিরুদ্ধে আবার নতুন মামলা দায়ের করা যাবে। অব্যাহতি বা মুক্তির আদেশের বিরুদ্ধে 403 ধারা প্রযোজ্য না। অর্থাৎ কোনো ব্যক্তিকে অভিযোগ হতে অব্যাহতি বা মুক্তি দেওয়া হলে তাকে পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে, এই ক্ষেত্রে 403 ধারায় ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে না। এখন এই জায়গায় কতগুলা জিনিস আমার মনে রাখতে হবে, একটু উদাহরণ দিয়ে যদি এইভাবে বলি। এই জায়গা অনেক কিছু আমরা বিস্তারিত করি নাই, বাট আমাদের ফৌজদারি কার্যবিধির 436 ধারায় করছিলাম বিকল্প চার্জ, মনে আছে কিনা আপনাদের? যে যখন আদালতের মনে হয় যে অভিযুক্ত ব্যক্তি চুরি করেছে, নাকি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছে, নাকি চোরাই মাল গ্রহণ করেছে, নাকি প্রতারণা করছে, এটা নিয়ে এসে সন্দেহ, তখন 236 ধারায় বলছে যে আদালত 4টা অপরাধের জন্য এই চার্জ গঠন করতে পারে, অথবা যে কোনো কি একটা। ধরেন চুরির ধারায় চার্জ গঠন করছে, বাকি 3টার জন্য চার্জ গঠন করে নাই। চুরিতে চার্জ গঠন করার পরে রায়ে চুরিতে তারে হয় সাজা দিছে, নাইলে খালাস দিছে, যাই হোক সাজা দিছে অথবা খালাস দিছে। এখন পরে গিয়ে ওই সেম ঘটনার জন্য তার বিরুদ্ধে যে বাকি যে 3টা নিয়ে সন্দেহ হয়েছিল, এই 3টা নিয়ে নতুন মামলা করা যাবে না। সেই ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? 403 দ্বারা প্রযোজ্য। বুঝেন কিনা? কারণ যেগুলা নিয়ে সে সন্দেহ করছিল, সেইগুলা নিয়ে যে কোনো একটাই চার্জ গঠন করে যদি একবার বিচার হয়ে যায়, তাহলে বাকিগুলা নিয়ে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা যাবে না। কাহিনী বুঝেন কিনা? এক, এবার শুনেন, যদি এরকম হয়, উদাহরণ আমরা সামনে পাবো যে কোনো ব্যক্তিকে খুনের মামলায় খালাস দেওয়া হয়েছে। ধরেন একটা ঘটনা ঘটছে অমুক জায়গায়, তারে খুনের মামলা হয়েছে, বিচার শেষে তারে খুনের মামলায় খালাস দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা গেল যে যেদিন সে খুন করা হয়েছিল, খুনের ওই দিন সে দস্যুতাও করছিল। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে দস্যুতার বিচার করা যাবে কি? বলেন তো যাবে কিনা? শোনেন, যাবে। কারণ খুন আর দস্যুতা টোটালি দুইটা আলাদা অপরাধ। খুনে হচ্ছে কাউরে হত্যা করে, আর দস্যুতা হলো কার সম্পত্তি কি সম্পত্তি রিলেটেড অপরাধ। তো এই ধরনের প্রশ্ন যদি আসে যে দস্যুতার জন্য তার বিচার আবার করা যাবে, এই ক্ষেত্রে 403 দ্বারা প্রযোজ্য হবে না। মনে রাখেন। তারপরে এরকম একটা প্রশ্ন আসে, তোর মধ্যে টাকা দিয়ে করছে এই ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু 403 টাকা আছে সেকশন দিয়ে একটা মধ্যে এই কথা শুনেন, অপ্রাসঙ্গিক কথা বলেন না, আগে শুনেন। তারপরে শুনেন যে যদি এরকম একটা প্রশ্ন আসে যে যখন একজন ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির 326-এর মামলা হয়েছে, 326-এ হচ্ছে ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, মারাত্মক অস্ত্র শস্ত্র সহ যদি কেউ স্বেচ্ছায় গুরুতর আঘাত করে। তো যখন কারো বিরুদ্ধে 326-এর মানে বিচার হচ্ছে, আসামির বিরুদ্ধে 326-এ ধরেন দণ্ড দিয়ে দিছে, বিচার করে 326-এ কি দণ্ড দিয়ে দিছে। দণ্ড দেওয়ার পরে ওই আঘাতের কারণে এতদিন আসামি যে ভিকটিম সে ধরেন বেঁচে ছিল, কিন্তু দণ্ড যেদিন দিছে তারপরে 3 ধরেন ভিকটিম মারা গেছে। এখন তাহলে ওই আসামির বিরুদ্ধে হত্যা মামলা হবে কিনা? এটাও হত্যা মামলা হবে। হত্যা মামলা কি হবে? এখন হত্যা মামলা হতো না কখন?
যদি 26-এর মামলা বিচারের সময় দেখা গেল সে মারা গেছে, তাহলে চার্জ পরিবর্তন হয়ে 302 ওই জায়গা ঢুকে যায়। বুঝছেন? তাহলে আর আলাদা করে তার বিরুদ্ধে পরে আর মামলা করা লাগতো না। কিন্তু যেহেতু যতদিন পর্যন্ত 326-এর মামলা চলছে ততদিন পর্যন্ত ওই কার্যের ফলাফলটা হয় নাই, মানে সে কি মারা গেছে? মারা যায় নাই। তাহলে যখন রায় ঘোষণা করছে তারপরে যদি ওই আঘাতের কারণে সে মারা যায়, তাহলে তার বিরুদ্ধে কি মামলা করা যাবে? হত্যা মামলা করা যাবে। জাস্ট তাহলে আপনি উদাহরণ এইভাবে মনে রাখতে পারেন যে খুনের মামলায় খালাস পাইলে দস্যুতার মামলা করা যাবে, তারপরে 26-এর মামলায় দণ্ড হইলে তার বিরুদ্ধে কি খুনের মামলা করা যাবে, সেম ঘটনা নিয়ে। আচ্ছা, এখন আর একটা শুনেন। এই 403 ধারা আর একটা উদাহরণ আছে, যে একজন ব্যক্তি সে দস্যুতার মামলায় খালাস পাইছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে দস্যুতা করেছে, কিন্তু পরবর্তীতে জানা গেল সে দস্যুতা করে নাই, সে দস্যুতা তো করছে, সাথে সাথে ডাকাতিও করছিল। এখন ডাকাতির জন্য তার বিচার করা যাবে কিনা? যাবে। এটার উত্তরও যাবে, যে দস্যুতায় বিচার হওয়ার পরে যদি জানা যায় যে সে ওই সেম ঘটনায় ডাকাতি করছে, তাহলে ডাকাতির বিচারও কি করা যাবে। এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে মনে রাখবেন যে দস্যুতায় সাজা হওয়ার পরে বা খালাস হওয়ার পরে যদি জানা যায় সে ডাকাতি করছে, সেম ঘটনা নিয়ে ডাকাতির মামলারও বিচার কি করা যাবে। বুঝতে পারছেন? না, ওই জায়গা পৃথক বলে নাই, একই ঘটনায় প্রথমে ধরেন তারা ভাবছিল যে দস্যুতা, পরে ভাবছে ডাকাতি, ডাকাতির তার বিচার করা যাবে। এ জায়গা পৃথক আলাদার কোনো আচ্ছা, এখন দস্যুতা আর ডাকাতির ভিতরে পার্থক্য কি? শুধু শুধু সংখ্যাগত। ওই জায়গা ছিল 4 জন, ওই জায়গা ছিল কয়জন? 5 জন। তো তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল দস্যুতা, কারণ দস্যুতার মামলায় তারে দণ্ড অথবা খালাস দিছে, যাই হোক একটা কিছু তো দিছে। পরে জানা গেল যে না, সে কি করছে, ডাকাতিও করছে, তাহলে ডাকাতির জন্য তার বিচার করা যাবে। তো এই হচ্ছে কথা। এইগুলো উদাহরণগুলো মনে রাখেন, আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় ডাবল জিওপার্টি নীতি প্রতিফলিত হয়েছে? অনেক কঠিন প্রশ্ন আসছে। কত ধারায়? 403 ধারায়। 2 নম্বর প্রশ্ন দেখেন, নেমো ডিবেট ভিস ভেক্সার আর কোনটি বোঝাতে ব্যবহৃত হয়? ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি, ডক্ট্রিন অফ প্রিভিয়াস অ্যাকুইটাল আর প্রিভিয়াস কি কনভিকশন। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন, ক কে গুরুতর জখম করার অপরাধে ক্ষয়ের সাজা হয়, উক্ত জখমের কিছুদিন পর ক মারা যায়, এ প্রসঙ্গে কোনটি সঠিক? ক কে হত্যার জন্য ক্ষয়ের কি হবে? পুনর্বিচার হবে। ক কে গুরুতর জখম করার অপরাধে ক্ষয়ের সাজা হলো, কিছুদিন পর ভিকটিম মারা যায়, এ তো একই। আর সেলফ প্র্যাকটিসে যদি আমরা আসি, আপনাদের পুরাতন বইতে নাই, নতুন বইয়ের 3 নম্বর একটা প্রশ্ন আছে, পারসন ওয়ান্স ড্যাশ অর ড্যাশ নট টু বি ট্রাইড ফর সেম অফেন্স। এটা হবে কনভিক্টেড অর অ্যাকুইটেড। মনে রাখেন, আগে হবে পারসন ওয়ান্স কনভিক্টেড, মানে যদি তাকে দণ্ডিত করা হয় অথবা খালাস দেওয়া হয়, নট টু বি ট্রাইড ফর দা সেম অফেন্স, তারে আবার বিচার করা যাবে না। তাহলে আগে হচ্ছে দণ্ডিত, পরে হচ্ছে কি খালাস, মানে দণ্ডিত অথবা খালাস। যদি পরীক্ষায় বাংলায়ও প্রশ্ন আসে যে যে যদি কোনো ব্যক্তি ড্যাশ হয় অথবা ড্যাশ হয়, তারে পুনরায় বিচার করা যাবে না, তাহলে প্রথম শব্দটা কি হবে? দণ্ডিত অথবা কি খালাস। আর এখানে মোটামুটি যা আছে, ও আরেকটা কথা একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আহ ধরেন কারণ নিন্দনীয় হত্যার বিচার হয়েছে, নিন্দনীয় হত্যার পরে জানা গেল সে খুন করছে, তাহলে খুনের বিচার করা যাবে না। কেন যাবে না? কারণ নিন্দনীয় হত্যার খুন হচ্ছে একই প্রকৃতির অপরাধ। এটা খেয়াল করেন, যদি কারো নিন্দনীয় হত্যার বিচার হয়, পরে যদি জানা যায় সে খুন হয়েছে, তাহলে খুনের মামলায় তারা আলাদা করে বিচার করা যাবে না, 403 দ্বারা প্রযোজ্য হবে। 10 নম্বর প্রশ্নটা দেখেন, যে খুনের অপরাধের জন্য কয়ের বিচার হলো এবং খালাস দেওয়া হলো, তার বিরুদ্ধে দস্যুতার কোনো অভিযোগ ছিল না, তবে ঘটনা হতে প্রতীয়মান হয় যে খুনের সময় ক দস্যুতা করেছিল। বলেন তো দস্যুতার বিচার করা যাবে কিনা? দোবারা সাজা নীতি প্রযোজ্য হয় দস্যুতার জন্য কয়ের বিচার করা কি বলেন? যাবে না, এটা সঠিক না। পরবর্তীতে বিচার করা যাবে, আর এই ক্ষেত্রে দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না। মানে খুনের মামলায় যাই হোক না কেন, দস্যুতা যদি জানে, দস্যুতার জন্য তার বিরুদ্ধে আবার নতুন করে মামলা দায়ের করা যাবে।
আহ, এখানে 14 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যে ক্ষয়ের নিকট হতে সম্পত্তি চুরির জন্য দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ককে অভিযুক্ত এবং দণ্ডিত হয়। এই ক্ষেত্রে একই ঘটনার কারণে ককে দস্যুতার জন্য পুনরায় অভিযুক্ত বিচার করা যাবে, মানে তার বিচার হয়েছিল চুরির জন্য, কিন্তু পরে জানা গেল সে দস্যুতাও করছে, তাহলে দস্যুতার বিচারও করা যাবে। এটা খেয়াল করেন, বিচার হয়েছিল কিসের জন্য? চুরির জন্য, পরে জানা গেল সে দস্যুতা করেছে, তাহলে দস্যুতার বিচারও করা যাবে। এই তো আমাদের মোটামুটি এতটুকুই। আমাদের নামাজের পরে শুরু হবে একটু বিরতি, আগে দণ্ড করে খালাস। জি, হ্যাঁ মিঠুন বিশ্বাস বলেন প্লিজ। স্যার এই দোবারা সাজা নীতির বলছিলেন সিপিসির 11, এসআর অ্যাক্টের 29, আর কনস্টিটিউশনের কত বলছিলেন জানি স্যার? 35-এর 2 অনুচ্ছেদ। 35-2। আর আর সাক্ষ্য স্যার আইনের 30। জি স্যার, এভিডেন্সের? আর সাক্ষ্য আইনের 40, আর জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26, 26 ধারা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপিল শুরু করব। আপিলের বিধানসমূহ, প্রভিশনস অফ আপিল, ধারা 404 থেকে 431। আপিলের বিধানসমূহ, প্রভিশনস অফ আপিল। আপিল কি আসলে? আপিল হচ্ছে একটা কায়েমি অধিকার, আন্ডারলাইন করেন, আপিল একটি কায়েমি অধিকার। কায়েমি শব্দটা গোল্ডেন। তো এখন আবার প্রশ্ন এসে যায় যে কায়েমি অধিকার আসলে কি? কায়েমি অধিকার হচ্ছে যে যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না, তাকেই বলা হয় কায়েমি অধিকার। আপিল কেন করা হয়? আপিল যখন নিম্ন আদালত বা বিচারিক আদালত যখন কোনো সিদ্ধান্ত দেয়, বা কোনো আদালত যখন কোনো সিদ্ধান্ত দেয়, তখন ওই সিদ্ধান্তটা যার মনের মতো হয় নাই, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মনের মতো হয় না, মানে হলো সে সংক্ষুব্ধ, আইনের ভাষায় বলে সংক্ষুব্ধ, অ্যাগ্রিড। সে যদি সংক্ষুব্ধ হয়, তাহলে সে উচ্চ আদালতে আপিল করতে পারে ওই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তনের জন্য। আপনি যখন আপনার সাথে কেউ কোনো কোনো কিছু করে, খারাপ ব্যবহার করে, বা কোনো কিছু আপনার মন মতো হয় না, তখন নালিশ করেন ওই ব্যক্তিটার কার কাছে? উপরের কারো কাছে, বড় কাছে। তো আপিল হলো তাই, যে নিম্ন আদালতের সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট না, নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তনের জন্য বা সংশোধনের জন্য উচ্চ আদালতে যে আবেদনটা করে সেটাই কি বলে? আপিল। আমাদের ফৌজদারি কার্যবিধি বলেন, দেওয়ানি কার্যবিধি বলেন, কোথাও আপিলের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। যদি আপিল কখনো আসে পরীক্ষায় যে আপিল কি, তাহলে এটাই যে নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তনের জন্য সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে যে আপিল যে আবেদন করে তারাই কি বলে? আপিল। এবং আপিল হচ্ছে একটা কায়েমি অধিকার, যে অধিকার থেকে কাউকে কখনো বঞ্চিত করা যায় না, তাকে বলে কি অধিকার? কায়েমি অধিকার। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি, দেখেন যে ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে 418 দ্বারা, আন্ডারলাইন করেন। পরীক্ষায় যদি আসে যে ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে, এই কথাটা আছে কত দ্বারায়? 418 দ্বারা। শুধু এটা না, যদি বলে ঘটনার প্রশ্নে আইনের প্রশ্নে আপিল চলতে যে পারে, এটা এইভাবেও আসতে পারে যে 418 দ্বারাই বলা হয়েছে আপিল চলতে পারে ক ঘটনার প্রশ্নে, খ আইনের প্রশ্নে, ক ধরেন উভয়। কোনটা? ঘটনার প্রশ্ন, আইনের প্রশ্ন। এবং এটার আর একটা অর্থ হলো আপিল আপনার ঘটনাগত ভুলের ক্ষেত্রেও হতে পারে, আপিল আপনার আইনগত ভুলের ক্ষেত্রেও হতে পারে, এটা মনে রাখেন। মামলার কোন পক্ষ আদালতের রায় সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপিল দায়ের করতে পারে। আমরা চলে আসবো যে যে সকল ক্ষেত্রে আপিল করা যায়। দেখেন, কিছু ব্যতিক্রম ছাড়া ফৌজদারি আদালতের নিম্নলিখিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। মানে কিছু ব্যতিক্রম ছাড়া নিম্নলিখিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। আমরা যতদূর পড়েছি, এত এতটুকুর মধ্যে আপনাদের মনে আছে কিনা যে বলতে পারেন, বলেন তো যে আপিল আমরা মোটামুটি কয়টা জায়গা পাইছি হাফিজ সাহেব? আমরা এই যে যে 404-এর আগে আমরা আপিল, অমুক আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, এই কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এরকম কয়েকটা আদেশের নাম বলেন তো হাফিজ সাহেব, বলেন তো, যে আমরা পড়েছি এরকম। ফৌজদারিতে পড়ে আসছি, এর আগে আমরা পড়ছি যে আপিল করা যায় কখন কখন। আর আর কোথায় করা যায় বলেন? আর একেবারে শুরুর দিকে 100-র মধ্যে কি আছে বলেন? 100 ধারার ভিতরে কি আছে? 100 ধারার ভিতরে কোন আদেশটার ভিতরে আপিল করা যায় বলেন? কোন আদেশটার বিরুদ্ধে আর কি?
সলিমুল্লাহ কি কোরকের আদেশের বিরুদ্ধে? কোড়ক বললেন না কোরক বললেন? কোরক নাকি কোড়ক? কোড়ক 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 কোরক। আচ্ছা শুনেন, কোরকের আদেশের বিরুদ্ধে আপিল কিন্তু করা যায় না ভাই। মাহবুব সাহেব, কোনটার বিরুদ্ধে করা যায়? যদি 89 ধারায় প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করলেন, সেই আবেদনটা যদি না মঞ্জুর হয় তাহলে আপিল করা যায় 405 ধারায়। মনে আছে কিনা? 400 118 ধারায় যদি শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ দেয়, আপিল করা যায় 406 ধারায়। 406 ধারায় আরো একটা আপিল আমরা পড়বো, ওখানে ওখানে পড়ি নাই, এখানে এসে পড়বো। সেটা হলো যে 122 ধারায় যে আপনার জামানত বা জামিনদার যদি রিজেক্ট করে, তাহলে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা যায় 406 ক ধারায়। 406 ক ধারায়। তো ওইগুলা ছাড়াও আরো অনেক আপিল আমাদের ফৌজদারি কার্যবিধিটা আছে। দেখেন, আপনারা তো বোকা, বোকা এই কারণে আপনারা টেকনিকটা বুঝেন না। বিষয়টা হচ্ছে যে যে প্রিলি পাস করে তার যদি একটু টেকনিক জানা থাকে, তার এই ফৌজদারি কার্যবিধি সবই পড়া। ধরেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো যে আপিল কোন কোন ক্ষেত্রে করা যায়, তাহলে আমি প্রিলি বই দেখে আবার মাথার ভিতর রাখতে হবে যে অমুক অমুক জায়গায় আপিল করা যায়, লিখিততে ওই লিখতে হবে। এখন আবার কয়েকজন প্রশ্ন করবেন স্যার লিখেও তো পাশ করি না, সেটা এক্সেপশন। বাট অ্যাকচুয়ালি বর্তমানে যে ভাবে লিখিত পরীক্ষা হয় তাতে হচ্ছে যে আপনি যদি প্রিলি পারেন, প্রিলি ধারণাটুকু জানেন। ধরেন আমি এই যে যে বললাম যে 89 ধারায় আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, এখন কখন করা যায় আপনি যদি ফ্যাক্টটা জানেন যে অমুক এই ক্রোক করে এত ধারায় ক্রোক করার পর এই তো, এই হলো প্রিলি আর রিটেন যা আপনি জানেন প্রিলিতে, সেটারই একটু টাইনে টুনে লম্বা করতে হবে কিসে, লিখিত থেকে। দেখেন, আচ্ছা দেখেন, তো আমরা দেখি, দেখেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আন্ডারলাইন করবেন 407, 408, 410, অ্যাকচুয়ালি জায়গায় 409 এর মধ্যেও আছে, তো ওই জায়গায় 409টাও লেখেন। দণ্ডাদেশ মানে দণ্ডাদেশ যদি কেউ দণ্ড যদি দেয়, তাহলে আপিলের বিধান আছে 407 থেকে কত, 410। খালাসের, আচ্ছা এখন অনেকে আবার চিন্তা করেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করে কে করে কে করে মুখস্থ করি, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করে? আমি দেখবো যে দণ্ড পাইছে কে, আসামি, তাহলে যে দণ্ড পাইছে সেই তো আপিলটা করবে। খালাসের বিরুদ্ধে আপিল 417 ধারায়, খালাসের বিরুদ্ধে আপিল কে করে? এই তানভীর আলম খান পান না? আছে তো, না ঘুম আসছে? পান না? আরিফ সাহেব দেখাই দেন। খালাসের বিরুদ্ধে আপিল করে কততে? 417তে। কে আপিল করে? বা অভিযোগকারী অথবা পিপি। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 417 ক। দেখেন এটাও আপিল। অপর্যাপ্ত দণ্ডাদেশ মানে আসামিরে কারাদণ্ড দেওয়ার কথা ছিল 1 বছর, দিচ্ছে ধরেন 1 মাস, তাহলে সে সংক্ষুব্ধ, সে চাচ্ছে যে আরো বেশি কারাদণ্ড হোক। এটা তো হয় যে মামলা দায়ের করছে সে করবে অথবা পিপি করবে। এই যে দেখেন 4 নাম্বার, 89 ধারার অধীন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে কত ধারায়? 405 ধারায়। 118 ধারার অধীন মুচলেকার আদেশের বিরুদ্ধে কত ধারায়? 406। আর মুচলেকার আদেশটা দেয় 118 ধারায়। 122 ধারার অধীন জামানত আছে না, জামানত অবলিক দিয়ে লেখেন জামিনদার, না কাইটেন না, জামানত বা জামিনদার এটা লেখেন, জামানত বা জামিনদার। 122 ধারায় জামানত বা জামিনদার গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত বা জামিনদার, আবার লেখেন জামানত যে জায়গায় আছে পাশে একটু জামিনদার লিখলেন, নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কত ধারায় বলেন? 406 ক ধারায়। এছাড়া দেখেন যে 476 এবং 476 ক ধারায় কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে, আন্ডারলাইন করেন, দেওয়ানি, রাজস্ব এবং ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে গোল দিবেন 476 খ ধারায় আপিল করা যায়। 476 খয়ের যে আপিল, এটা কিন্তু আমি আপনাদের আলাদা একটা পেজই দিছিলাম, মনে আছে কিনা? 476 খ কিভাবে আপিল করে বিস্তারিত কিন্তু বুঝাইছি। আচ্ছা না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নাই। আমাদের ফৌজদারি কার্যবিধিতে মোটামুটি এই সকল জায়গায় আপিলের বিধান আছে। এখন আমরা চলে আসি, দেখেন যে ফৌজদারি আপিল আদালত, ফৌজদারি কার্যবিধির অধীন নিম্নলিখিত আদালতে আপিল দায়ের করা যায়।
এক নম্বরে দেখেন হাইকোর্ট বিভাগ, 2 নম্বরে কে দায়রা জজ, 3 নম্বরে কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 4 নম্বর দিয়ে লেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার কিছু ক্ষেত্রে আছে। 4 নম্বর দিয়ে লেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 5 নম্বর দিয়ে লেখেন এই যে জেলা ম্যাজিস্ট্রেট লেখেন। হ্যাঁ, এই যে পান নাই, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর 5 নম্বরে কি জেলা ম্যাজিস্ট্রেট। বলতেছি, লিখছেন? তো 4 নম্বরে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লিখলেন, এটার পাশে লেখেন 406 ক, ব্র্যাকেটে লেখেন 406 ক। লিখ- লিখছেন? আর জেলা ম্যাজিস্ট্রেটের পাশেও লেখেন 406 ক, 406 ক। এগুলো দাগাইছেন কইভাবে? ও আচ্ছা, দেখ আশীর্বাদ ওই জায়গাতে। দেখেন, তাহলে ক না খ না কয়, এই যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ওনাদের আপিল এখতিয়ার আছে কততে? 406 ক। আচ্ছা, কখন করা যায় সেটা পরের বিষয়, আমরা সামনে গিয়ে বুঝবো। আপাতত আমরা চলে আসি যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, এটা বলবো। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল, এই জায়গাতে টেবিল আছে, এই টেবিল ছাড়া আপনারা ওই আগে চলে আসি যে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল, এখানে চলে আসেন সরাসরি। দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল একটু পড়ি দেখেন। আপিল ফ্রম সেন্টেন্স, দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল আছে 407, 408, 410, বাট অ্যাকচুয়ালি আছে কত কততে? 409ও কিন্তু আছে। ফৌজদারি কার্যবিধি 407, 408 এবং 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের আহ করবে দণ্ডিত ব্যক্তি। ভাইয়া এই কথা দণ্ডিত না কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। ওকে, স্যার একটু অপেক্ষা করেন। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমরা, তো যে আদালতে দেখেন ফৌজদারি কার্যবিধির 407, 408, 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে দণ্ডিত ব্যক্তি, বল দিছেন? আচ্ছা, এখন আমরা দেখব যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় কোন কোন আদালতে। দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত ধারা? 407। 407 ধারায় বলতেছে, আচ্ছা একটু পরেই আসি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল কত ধারায়? 407। দায়রা জজের আপিল এখতিয়ার কত ধারা? 408। আর হাইকোর্ট বিভাগের আপিল এখতিয়ার কত? 408 আর 410। এই জায়গায় একটু দায়রা জজের পাশে একটু স্টার দিয়ে লেখেন যে অতিরিক্ত দায়রা জজের নিকট 409 ধারায়, স্টার দিয়ে লিখে ফেলেন যে অতিরিক্ত দায়রা জজের কাছে কত ধারায়? 409 ধারায়। যায় যদি অনুমতি দেয়। দেখেন, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 407, দায়রা জজ 408, অতিরিক্ত দায়রা জজ 409, আর হাইকোর্ট বিভাগ 408 প্লাস 410। আচ্ছা, এখন আমরা চলে আসি দেখেন যে কখন কার কাছে কিভাবে আপিল করব। প্রথমে আমরা এখানে 407 ধারাটা দেখি। দেখেন, ধারা 407, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। পাইছেন? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সময় দেখেন 30 দিন। সময় 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 154। সহজ কথা ভাই, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন, আপিল কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? 407 ধারায়। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন। আমরা মনে করেন যে গোপালগঞ্জে যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা শহরে বা মেট্রোপলিটন এরিয়ায় হলে তার নাম হবে কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন একটা জিনিস কি লক্ষ্য করছেন যে দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নাই? কেন নাই? কারণ ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে, ওই জায়গায় দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট
নাই, ওই জায়গায় আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো যেহেতু ওখানে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, সেহেতু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল এখতিয়ার নাই। তো যদি প্রশ্ন এইভাবে হয় যে দণ্ডাদেশের ক্ষেত্রে নিম্নের কোন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নাই, ধরেন অপশনে থাকলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, হাইকোর্ট বিভাগ, কার নাই? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নাই। ধন্যবাদ। আমরা 408-এ আসি, দেখেন। জি, তো বলছেন কিছু? 408 দেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 5 বা 5 বছরের গোল দিবেন কম মেয়াদের কারাদণ্ড দিলে প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে। কে কে দেখেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে কে? যুগ্ম দায়রা জজ। যদি সর্বোচ্চ দায় কত? 5 বা 5 বছরের কম, তাহলে আপিল করতে হবে কার কাছে দেখেন? যদি দায়রা আদালত যদি মহানগর এলাকার বাইরে হয় তাহলে দায়রা জজের কাছে, আর মহানগর এলাকায় হইলে মহানগর দায়রা জজের কাছে। এই জায়গা সময় কয়দিন? 30 দিন। তাহলে আমরা 407-এর আপিল পেলাম, 408-এর আপিল পেলাম। আবারও বলি, প্রথম দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। 407 কয়দিন সময়? কয়দিন? 30 দিন। কত অনুচ্ছেদ? 154। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যদি যুগ্ম দায়রা জজ কত বছর দেয়? 5 বছর পর্যন্ত যদি দেয় তাহলে আপিল হবে দায়রা জজের কাছে। কত দাঁড়ায়? 408 দাঁড়ায়। সময় কয়দিন? 30 দিন। কত অনুচ্ছেদ? 154 অনুচ্ছেদ। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস এখানে লেখা নাই, সেটা পরে আসতেছি, যে দায়রা জজের কাছে যে সকল বিষয় আপিল করা যায়, সেই সকল বিষয় ইচ্ছা করলে ওই আপিল শোনার এখতিয়ার অতিরিক্ত দায়রা জজরেও দিতে পারে, যদি দায়রা জজ কি দেয়? অনুমতি দেয়। এই কথাটা বলা আছে কত দ্বারায়? 409 দ্বারায়। তার মানে অতিরিক্ত দায়রা জজের সরাসরি আপিল এখতিয়ার নাই, তবে দায়রা জজ যদি অনুমতি দেয় আছে। কত দ্বারায়? 409 দ্বারায়। জি। এখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের টোটালি নাই, দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল এখতিয়ারই নাই। নাই। জি। আচ্ছা, এখন দেখেন ভাই, আমরা এখন দেখব যে আমরা জানি হাইকোর্ট বিভাগের আপিল এখতিয়ার আছে 408 আর কত? 410। তাহলে আমরা একটু দেখি, দেখেন আগে 408টা দেখি। আমরা আমরা জানি যুগ্ম দায়রা জজ 31-এর 3 ধারায় সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে 10 বছর। তাহলে 5 বছর পর্যন্ত যদি দেয় আপিল করা যায় 408-এ কার কাছে? দায়রা জজের কাছে। তাহলে সহজ কথা, যদি 5 বছরের বেশি দিয়ে 10 বছর পর্যন্ত হয় তাহলে আপিল হবে কার কাছে? এটাই বলছে 408-এ। এই দেখেন, যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক কারাদণ্ড দিলে, যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে আপিল কার কাছে? হাইকোর্টে। আর হাইকোর্টে আপিল মানেই 60 দিন। হাইকোর্ট মানেই 60 দিন। কত অনুচ্ছেদ? 155। একটা জিনিস এখানে খেয়াল করেন, হাইকোর্ট বিভাগ যদি দায়রা যদি ফৌজদারি মামলায় হয় দণ্ডাদেশের ক্ষেত্রে 60 দিন, দেওয়ানি মামলা হইলে 90 দিন। দেওয়ানি মামলা হলে কয়দিন? 90 দিন। জি। এছাড়া 408-এ আর একটা কথা আছে, বিবিআই, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির গোল দিবেন 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শাস্তি দিলে আপিল করতে হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যদি অন্য কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, অন্য কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট মানে হলো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের জায়গায়, তারা যদি সেডিশন রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাজা দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট, আমরা জানি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সচরাচর দণ্ড দিলে আপিল করে দায়রা জজের কাছে, মহানগর দায়রা জজ বা দায়রা জজ। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে দায়রা জজ। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দেয় বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দেয়, আপিল হবে সরাসরি কোথায়? হাইকোর্টে। 60 দিন। বলেন। না, দেখেন এখন একটা জিনিস দেখেন, সেডিশন রাষ্ট্রদ্রোহিতা আসলে কারে বলে? আমাদের একটা ভুল বিষয় আছে, আপনাদের পরীক্ষা আসছিল। সেডিশন রাষ্ট্রদ্রোহিতার বিষয় হচ্ছে যদি সরকারের নিয়ে যদি কোনো আপনি কোনো উক্তি কোনো কিছু বলেন, লেখেন, এটারে বলে রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রের নিয়ে না, কারে নিয়ে? সরকারের নিয়ে।
নাম রাষ্ট্রদ্রোহিতা, বাট বলতেছেন কারে নিয়া? সরকারের নিয়া। তো ওই জায়গায় প্রশ্ন ছিল রাষ্ট্রের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করলে সরকারের প্রতি আহ কোনটা হবে বলেন? সরকারের প্রতি। এখন সেডিশন আছে আমাদের দণ্ডবিধির 124 ক ধারায়, যেখানে বলা হয়েছে সেডিশনের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো স্বল্প মেয়াদের কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে। তো সেডিশনের 14 গোষ্ঠী বলে দিলাম। সেডিশনের মামলাও হয় আপনার ওই 196 ধারায় সিআর মামলা হয়। অনুমতি লাগবে কার? রাষ্ট্র, মানে সরকারের অনুমতি না দিলে মামলা করা যাবে না, এই আর কি কথা। এবং হ্যাঁ, আর এই সেডিশন হচ্ছে আমলযোগ্য না, এটা হলো আমল অযোগ্য অপরাধ। তো যাই হোক, অনেক কথা বললাম, মনে রাখবেন যে 108-এ হাইকোর্ট বিভাগের কাছে আপিল করা যায় দুইটা ক্ষেত্রে। যদি যুগ্ম দায়রা জজ কারাদণ্ড দেয় কয় বছরের বেশি? 5 বছরের বেশি। আর যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এখানে যদিও বিচারিক ম্যাজিস্ট্রেট লেখা আছে, এখানে শুধু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হবে, উনি যদি কোনো দণ্ড দেয় রাষ্ট্রদ্রোহিতার মামলায়, তাহলে আপিল সরাসরি কোথায়? হাইকোর্টে। আর হাইকোর্টে আপিল, দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল মানেই তামাদি মেয়াদ কয়দিন? 60 দিন। কত অনুচ্ছেদ? 155। ধন্যবাদ। আর একটা বাকি আছে, দেখেন 410 ধারাটা বাকি আছে, যে দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দায়রা আদালত, এখানে দায়রা আদালত বলতে বোঝাচ্ছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। কে কে বলেন? দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। ইনরা যদি কোনো দণ্ড দেয় তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। এখানে একটু লিখে নেন যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। 410 এখানে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, এনারা যদি কোনো দণ্ড দেয় তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। তামাদি মেয়াদ কয়দিন? 60। এখন ধরেন আমরা নামাজে যাব, তার আগে একটু বলে দিই। ধরেন আপনার লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে যে আপিল কি, দণ্ডাদেশের বিরুদ্ধে কি আপিল করতে পারে, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধানসমূহ আলোচনা করুন। তাহলে আমি আমি যদি হইতাম, আমার তো এই জায়গায় লিখিত প্রশ্ন পড়ার কোনো কাজ নাই। আপিল কি আমি আমার নিজের ভাষায় লিখতাম যে আপিল কারে বলে, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করে? আসামি করে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করছে 407 থেকে 410 ধারায়। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে নিম্নলিখিত আদালতের আপিল এখতিয়ার আছে। আমি আগে বলতাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 407, তারপরে দায়রা জজ 408, অতিরিক্ত দায়রা জজ 409, হাইকোর্ট বিভাগ 400 কত? 8 ও 10। তারপরে বলতাম যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যখন আপিল করা যায়, ফৌজদারি কার্যবিধি 409 ধারায় বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন, সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিলের তামাদি মেয়াদ হলো 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 154। তারপরে আমি প্রশ্ন যদি ছোট নাম্বার কম হয়তো ওইটুক লেগে সারান দিতাম, ছেড়ে দিতাম। যদি মনে হয় যে না প্রশ্ন আর একটু নাম্বার বেশি, তাহলে একটা উদাহরণ দিয়ে দিতাম যে ধরা যাক দিনেশ সে অমুক মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এত বছরের কারাদণ্ড দিছে, তাহলে দিনেশ এখন এই জায়গায় আপিল করবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত বড় হয়েছে দেখছেন? এরপরে বললাম যে দায়রা দায়রা জজের কাছে আপিল এখতিয়ার কত ধারা? 408 ধারা। তাহলে দায়রা জজের কাছে আপিল এখতিয়ার আমি লিখতাম যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ যদি কত 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, তাহলে আপিল করতে হবে কোথায়? দায়রা জজের কাছে। তামাদি মেয়াদ কয়দিন? 60 দিন। বলা আছে কত অনুচ্ছেদে? এত অনুচ্ছেদে। তারপরে এই জায়গায় একটা উদাহরণ আমি দিয়ে দিতাম। বুঝতে পারছেন? ঠিক একইভাবে হাইকোর্টের কথাও এইভাবে দেওয়া যায়। যাই হোক, দণ্ডাদেশের ক্ষেত্রে কে বুঝেন নাই আপিল এখতিয়ার? আমরা নামাজে যাব তার আগে একটা কথা বলি নেই, এই জায়গায় কোনো জায়গায় কিন্তু একটা জিনিস বলে নাই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আপিল কোথায় করব, বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় আপিল কোথায় করব, তা কিন্তু 407 থেকে 10 পর্যন্ত কোথাও বলা নাই। তাহলে এই কথাটা কিভাবে আপিল করা যাবে এটা আমরা নামাজের পরে এসে আলোচনা করব। আপাতত এতটুকু জেনে রাখেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাই দেখ না কেন আপিল দায়রা জজের কাছেই হবে। এটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে বলে নাই, বাট আমাদের একটা অর্ডিন্যান্স আছে, সেই অর্ডিন্যান্সে বলা হয়েছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 7 বছর কারাদণ্ডও দেয় তাহলে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। 30 দিন। তো নামাজের বিরতি, নামাজ শেষে আমরা পড়বো এটা। 109 যে অতিরিক্ত দাবি হিসেবে না। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, যে কথা বললাম দেখেন 29 গ ধারায় উল্লিখিত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছরের অধিক কারাবাস দিলেও, আন্ডারলাইন করেন কয় বছরের অধিক, উক্ত কারাবাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে দায়রা জজের নিকট। একটা ছোট্ট করে 30 লেখা আছে দেখেন,
বা নতুন বইতে অন্য কিছু বা অন্য কি আছে দেখেন, একেবারে নিচে চলে আসেন, দেখেন ওই ফুটনোট আছে, দ্য সেশন জাজ ভাইড অর্ডিন্যান্স এত এত, ডেটেড 1984। তো এখানে একটা জিনিস বুঝেন, আমরা এখানে পড়ার আগে একটু মনে করাই দিই যে 29-এর গতে বিশেষ ক্ষমতা দিছে, প্রথমে দিছে তিনজন রে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওনাদের বলছে যে আপনারা মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারবেন। আর 29-এর গয়ার দ্বিতীয় ভাগে বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বলছে যে আপনারা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারবেন। বাট ওনারা যাই বিচার করুক না কেন, 33-এর কতে ওই 5 শ্রেণীর ম্যাজিস্ট্রেটই শাস্তি দিতে পারে সর্বোচ্চ কত, 7 বছর। এখন একটা জিনিস দেখেন, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি সাধারণ ক্ষমতা বলে দণ্ড দেয় 32 ধারায় সর্বোচ্চ দণ্ড দিতে পারে 5 বছর, যদি বিশেষ ক্ষমতা বলে দণ্ড দেয় 33-এর কতে কত, 7 বছর। তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন, আপিল হবে কার কাছে, দায়রা জজ বা মহানগর দায়রা জজ। একটা ব্যতিক্রম, যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক কারাদণ্ড দিলে আপিল হয় কার কাছে, কিন্তু এই জায়গায় চিফ স্যার বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো যদি 7 বছরের কারাদণ্ড দেয়, আপিল কোথায়, দায়রা জজ। এটা একটা ব্যতিক্রম। আচ্ছা, উদাহরণটা দেখেন, যা বললাম সেরকমই উদাহরণ, যে 32 ধারা অনুযায়ী প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দিতে পারে, সাধারণ ক্ষমতা বলে, দেখছেন। কিন্তু 29 গ ধারা অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অনধিক 10 বছর কারাবাসযোগ্য কোনো অপরাধের বিচারের ক্ষমতা দিতে পারে, এবং এই ক্ষমতা বলে 33 ক ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 7 বছর কারাবাস দিতে পারে। যেমন দণ্ডবিধির 307 ধারার অধীন খুনের উদ্যোগের অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারে যদি সরকার তাকে বিশেষভাবে কি দেয়, ক্ষমতা দেয়। দণ্ডবিধি 307 ধারার শুধুমাত্র খুনের উদ্যোগের শাস্তি হতে পারে অনধিক কয় বছর, 10 বছর। কিন্তু ফৌজদারি কার্যবিধির 29 গ ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অপরাধটির বিচার করলে সর্বোচ্চ 7 বছর কারাবাস দিতে পারবে। এই ক্ষেত্রেও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়, দায়রা জজ। জেনে রাখা ভালো, দেখেন যে দণ্ডবিধির 124 ক ধারায় অধীন রাষ্ট্রদ্রোহিতা সেডিশন অপরাধের বিচার করতে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই যে আন্ডারলাইন করেন, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তিকে দণ্ডিত করলে তার বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়, হাইকোর্ট। এটা একটা ব্যতিক্রম। আর একটা জিনিস সেখানে খেয়াল করেন, যে দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। দেখেন, ধরেন এইভাবে চিন্তা করেন, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট ধরেন দণ্ড দিছে 2 বছর, তাহলে আসামি আপিল করবে কোথায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও 2 বছর বহাল লাগছে, তাহলে উনি আর এটার বিরুদ্ধে আসামি আর দ্বিতীয়বার আপিল করতে পারবে না, তখন ওনার করতে হবে দায়রা জজের কাছে রিভিশন। তার মানে দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয়বার আপিল করা যায়, যায় না। আচ্ছা, আর একটা আঙ্গিকে বলি, সেটা ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন, আচ্ছা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাউরে 2 বছর, আহ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাউরে খালাস দিছে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে। এখন এই খালাসের বিরুদ্ধে ধরেন যে মামলাটা করছে সে আপিল করছে দায়রা জজের কাছে, দায়রা জজ ওই তারে 2 বছরের কারাদণ্ড দিছে। এখন ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি কি আপিল করতে পারবে কিনা, তা কাহিনী বুঝেন। দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা, আমি বলি, শুনেন শুনেন শুনেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাউরে খালাস দিছে, এখন খালাসের বিরুদ্ধে আপিল আমরা এখনো পড়ি নাই, বাট আপনাদের এমনি বললাম যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিলে যিনি মামলাটা করছে বা পিপি আপিল করবে দায়রা জজের কাছে, দায়রা জজ আপিল করলো, দায়রা জজ আপিল শুনে ওই আসামির 2 বছর কারাদণ্ড দিছে, 2 বছর কারাদণ্ড দিছে। এখন যে আসামি সে কি আপিল করতে পারবে কিনা, বলেন বলেন বলেন, এই কারণে এই প্রশ্নটা বলা। শুনেন, এটাকে আপিল করতে সে পারবে না, এটা গেল রিভিশন,
আচ্ছা, এটা হচ্ছে যে কেন আপনার কাছে যুক্তি যুক্তি হতে পারে যে সে তো প্রথমবারই আপিল করতেছে, দ্বিতীয় আপিল কেমনে? না, সে তো এই এই যে যে সে যে তারা যে দণ্ডটা দিছে এটা তো বিচারিক আদালত দেয় নাই, তারা দণ্ডটা দিছে কে? আপিল আদালত। সো এই জায়গায় অ্যাকচুয়ালি সে আপিল, প্রথম আপিল না। আপিল আদালত দণ্ড দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি দ্বিতীয়বার আপিল করতে পারে না। সে আসামি শুধু আপিল করতে পারে যদি ওই দণ্ডটা দেয় হচ্ছে কোন আদালত? বিচারিক আদালত। এটা হলো সাফ কথা। বিচারিক আদালত দণ্ড দিলে আসামি আপিল করতে পারবে, কিন্তু যদি কোনো আপিল আদালত দণ্ড দেয় সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি আপিল করতে পারবে না। এই 407 ধারা 8 ধারা বাসায় যেয়ে পড়বেন। ওই জায়গায় বলছিল, হ্যাঁ ওই জায়গায় মূল জাস্ট দণ্ড দিলে আপিল করা যাবে, কিন্তু এই দণ্ডটা দিবে কোন আদালত? বিচারিক আদালত। আচ্ছা দেখেন, এই অনেক কথা বলে ফেললাম, শুনেন। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ। ওয়াসিম আকরামরা চিনেন? নাম শুনছেন? পাকিস্তানের প্লেয়ার। উনি একটা সাক্ষাৎকারে বলতেছিল যে পাকিস্তান যখন তারা যখন খেলতো 1992 সাল থেকে যে বিশ্বকাপ নিল ওয়াকার ইউনুস, তারা যখন খেলছে পাকিস্তানি প্লেয়াররা প্রথম রিভার্স সুইং করে, রিভার্স বল করলে বাতাসে ঘুরে, রিভার্স সুইং। তো তারা যখন এই রিভার্স সুইংটা করানো শিখলো, তখন এই ব্রিটিশরা, ইংল্যান্ডের লোক, এরা বলা শুরু করলো যে ওরা হলো চিটিং করতেছে, প্রতারণা, বল টেম্পারিং করে, মানে বল এরকম রিভার্স সুইং করা আছে, এটা হলো সিটিং, এক ধরনের সিটিং। ক্রিকেটে এরকম কোনো বিধান নাই। সিটিং কেন বলা শুরু করলো? কারণ অন্যান্য দলগুলো রিভার্স সুইং করাইতে পারে না, এই কারণে নাম হয়েছে কি? সিটিং। বুঝতে পারছেন? তো এখন উনি বলতেছে যে এই রিভার্স সুইং আমরাই পারি, অন্য কেউ পারতো না। এই কারণে আমি ভারতে কোচিং করাইছি, ইংল্যান্ডে যে কোচিং করাইছি, ওকে সবকিছু শিখাইছি, কিন্তু রিভার্স সুইং শিখাই নেই। কারণ রিভার্স সুইং যখন আমি শিখাবো তখন আমার আর কোচ হিসেবে রাখবে না। তো মুস্তাক আহমেদ একজন প্লেয়ার আছে যে লেগ স্পিনার, সে বললো যে মুস্তাক গেছিল ইংল্যান্ডে, ও একেবারে সবকিছু শিখিয়ে দিয়েছে, কয়দিন পর ওরা চাকরিতে আউট করে দিয়েছে, রিভার্সিং রিভার্সিং সব শিখিয়ে দিয়েছে। কারণ আমি তো আপনাকে সবই শিখিয়ে দিচ্ছি আর কি, এই জায়গায় কিছু বাকি নাই আর কি, বুঝতে পারছেন? দেখেন আসেন, এদিকে আসেন। দেখেন যাই হোক, আহ সো তামাদি আইনের 154 ও 155 অনুচ্ছেদ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি বাদ উল্লেখ করা হয়েছে। 154 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট ব্যতীত অন্যান্য আদালত, যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়রা জজের নিকট আপিল করার তামাদি মেয়াদ 30 দিন। আর 155 অনুচ্ছেদ অনুসারে কয় দিন? আমার একটা জিনিস মনে রাখবেন, একটা সেটা হলো যে দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপনি চিফ স্যারের কাছে যান আর দায়রা জজের কাছে যান, তামাদি মেয়াদ 30 দিন। আর যদি হাইকোর্টে যান সেই ক্ষেত্রে কয়দিন? সহজ কথা। আর এই নিম্ন আদালতের হচ্ছে 154 অনুচ্ছেদ। আর ওখানে কোথায়? তো বিগত বছর প্রশ্ন দেখেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায় জানেন? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিছে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ স্যার দণ্ড দিছে কার কাছে? দায়রা জজ। বুঝতে পারছেন? 3 নাম্বারটা দেখেন, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, ব্যতীত শব্দটা বলতেন, অন্য সকল অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোথায়? দায়রা আদালত। শুনেন, আপনাদের আরো শিখাই। এক অপশনে আছে দায়রা আদালত, আর এক অপশনে আছে দায়রা জজ আদালত। তখন কোনটা হবে বলেন? দায়রা জজ আদালত। এক অপশনে ধরেন এই জায়গায় আছে ক তে বলছে দায়রা আদালত, খ তে বলছে দায়রা জজ আদালত, তখন উত্তর হবে দায়রা জজ আদালত। বুঝছেন? কারণ দায়রা আদালত বলতে 3 জন জজরে বোঝায়, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর কে? অতিরিক্ত, আর আছে যুগ্ম দায়রা জজ। দেখেন 4 নাম্বার দেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? আমরা জানি কোন আদালতে। ওই যে দেখছেন, এই যে দায়রা জজ, এই জায়গায় কিন্তু দায়রা আদালত বলে না, বলছে কি? দায়রা, অ্যাকচুয়ালি হবে হলো দায়রা জজ আদালত। 5 নাম্বার দেখেন, দায়রা জজ 7 বছরের কারাদণ্ড আরোপ করলে, যুগ্ম দায়রা জজ আর কি, যুগ্ম দায়রা জজ 7 বছরের কারাদণ্ড দিচ্ছে, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন কোথায়? উনি তো 5 বছরের বেশি দিলেই কোথায়? হাইকোর্টে। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন যে
যদি 2 নাম্বার প্রশ্নটা দেখেন, ঘটনার প্রশ্নে আইনের প্রশ্নে আপিল হতে পারে, কত দ্বারাই? 418 না? 418। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে। আচ্ছা, যদি এইভাবে যে প্রশ্নটা এই বইতে নাই, সেটা হলো যে দণ্ডাদেশের বিরুদ্ধে কার আপিল এখতিয়ার নাই? কার বলেন? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। জি। আর মোটামুটি যা যা আছে এগুলো অঙ্কের মতো, সব হিসাব মিলাইলে পারবেন। আমার হিসাব সহজ। দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় দিলে প্রথম, দ্বিতীয় তৃতীয় দিলে চিফ স্যারের কাছে, প্রথম শ্রেণীর যুগ্ম দারাজজ 5 বছর তো দিলে দারাজজের কাছে, আর অন্যান্য সকল ক্ষেত্রে কার কাছে? হাইকোর্ট। এই তো কথা। আর এ জায়গায় যা যা আছে এগুলো সব পড়ে ফেলেন, এগুলো ইনশাল্লাহ পারবেন আপনারা। তো আজকে এই পর্যন্তই। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলাম, আগামী দিন আমাদের আপিল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, খালাসের বিরুদ্ধে আপিল, অপরাধ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, কখন আপিল করা যায় না, আপিল আদালতের ক্ষমতা, বিস্তারিত সব এখান থেকে ভালোভাবে পড়লে আপনাদের রিটেনের জন্য সহজ হবে, খুঁটিনাটি। তো এখন এই মুহূর্তে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অনলাইনে যারা আছেন বা আমার সামনে যারা আছেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর না হলে আমরা সরাসরি পরীক্ষায় চলে যাব। আর অনলাইনে যারা আছেন, আপনারা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, যদি রেজাল্ট শিটের নাম্বার তুলতে চান। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।